এই যে প্রথম দেখা কি মনে হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। হ্যাঁ, ভুলটা কিন্তু আপনার একার না। ইনফিনিক্স এবার এমন এক গেম খেলেছে যে দূর থেকে দেখলে যে কেউ ধোঁকা খাবি। কিন্তু গল্পটা শুধু কপি পেস্টের না, বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে 50,000 টাকার বাজেটে এই ইনফিনিক্স নোট 60 প্রো নিয়ে আসছে এমন কিছু ফিচার যা এই প্রাইস রেঞ্জে আমরা আগে কখনো দেখিনি। যেমন বিশাল 6500 মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি, স্ন্যাপড্রাগন 7 এর জেন 4 এর নতুন পারফরম্যান্স ম্যাজিক, 4500 নিটস ব্রাইটনেসের 1.5K ডিসপ্লে এবং সবচেয়ে ক্রেজি ফিচার এই ফোনের পেছনে একটা ডিসপ্লে আছে। শুধু তাই নয়, এই ফোনের সাথে ফ্রি পাচ্ছেন একটি ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও। আর এই ফোনটি অফিসিয়ালি আর 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 49,999 টাকা। কিন্তু প্রশ্ন হলো, লোক আর এই বাহারে ফিচার কি পারবে এর দুর্বলতাগুলোকে ডাকতে? সেজন্য আমি ফোনের ভালো মন্দের এমন কিছু ইনসাইট তথ্য দেব যা হয়তো আপনারা অন্য কোনো রিভিউতে শুনেননি। সো আপনি কি প্রস্তুত ইনফিনিক্সের এই আইফোন কিলার নোট 60 প্রো এর পোস্টমর্টম দেখতে? স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। বড়সড় এই বক্সটার ভেতরে ফোন ছাড়াও পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন এবং একটি ভালো মানের কেস। তবে সবচাইতে বড় চমক হলো লঞ্চিং অফারে আপনি পাচ্ছেন একটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক একদম ফ্রি, যেটা ফোনের পেছনে আইফোনের ম্যাক্সেফের মতো লেগে যায়। আমি বলবো এ বাজেটে এটি দারুণ একটা গিফট। প্রথমে বলেছি ফোনটা দেখতে অনেকটা আইফোন 17 প্রো ম্যাক্স এর মতো, বিশেষ করে ক্যামেরা মডিউল আর অরেঞ্জ কালারটা। কিন্তু কাছে আসলে আপনি তফাৎটা বুঝবেন। ফ্রেমটা মেটালের, যা ফোনটাকে বেশ প্রিমিয়াম হ্যান্ড ফিল দেয়। আর পেছনে ফ্রস্টেড গ্লাস ফিনিশ হয় আঙ্গুলের ছাপও তেমন একটা পড়ে না। আর এই ফোনটির থিকনেস 7.4 মিলিমিটার ও ওজন মাত্র 203 গ্রামের মতো। ফলে ফোনটা হাতে নিলে বেশ লাইটওয়েট একটা ফিল পাবেন। আর আকর্ষণীয় ব্যাপার হলো ক্যামেরা বাম্পের পাশে আছে একটি অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে। এখানে নোটিফিকেশন, ব্যাটারি পার্সেন্টেজ, এমনকি বিড়াল কুকুর পাড়ার মতো ছোট মিমিস্ক্রিও দেখা যাবে। আর এটাতে কাস্টমাইজেশনের সুবিধা থাকায় আশা করি জেনজিদের কাছে বেশ ভালো লাগবে। আর এখন পোর্সার বাটন হিসেবে নিচে আছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও সিম কার্ড ট্রি। এখানে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার ই সিম ব্যবহারেরও সুবিধা আছে। আর বাম পাশে আছে একটি ওয়ান ট্যাপ বাটন, যা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। আর ডান পাশে আছে ভলিউম রকার্স ও পাওয়ার অন অফ বাটন। আবার এরই নিচে আছে হেলথ সেন্সর নামে একটি বাটন। হার্ট রেট বা ব্লাড অক্সিজেন মাপার জন্য এটা ভালো ইনোভেশন। ফলে আপনি মাই হেলথ অপশনে গিয়ে পুরো দিনের হেলথ রিপোর্ট চেক করতে পারবেন খুব সহজেই। আর উপরে আছে স্পিকার গ্রিল, আয়ার ব্রাস্টার ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি। তবে ভাই, 50,000 টাকার ফোনে IP64 রেটিং দেওয়াটা কতটা যৌক্তিক, যেখানে IP68 বা 69 আশা করা যায়। তাই বৃষ্টি বা জলের বড় ঝাপটা থেকে সাবধান রাখতে হবে ফোনটি। যাই হোক, এই ফোনটি মোট 6টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। ডিসপ্লেতে থাকছে 1.5K রেজুলেশনের 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 229 ppi। আর এটাতে তারা 144 হার্জ রিফ্রেশ রেট ক্লেম করলেও সাধারণ এপে আপনি সর্বোচ্চ 120 হার্জি পাবেন, যার ব্যাখ্যা আমি গত কয়েকটা ভিডিও ধরে দিয়ে আসতেছি। এটার ফলে স্ক্রলিং যে খুব স্মুথ হবে এ ব্যাপারে একদম নিশ্চিত থাকেন। আবার হাই ফ্রিকোয়েন্সি 2304 হার্জ PWM ডিমিং যেমন চোখের সুরক্ষা নিশ্চিত করেছে, তেমনি 4500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এক চমৎকার ভিজুয়াল এক্সপিরিয়েন্স। আবার নরমাল ইউজে 700 নিটস এবং SBM মোডে 1600 নিটস ব্রাইটনেস থাকায় যে কোনো কন্ডিশনে কন্টেন্ট দেখতে বা ব্যবহার করতে আপনার কোনো অসুবিধাই হবে না। আর এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও একদম সঠিক পজিশনে রয়েছে। এটি ফাস্ট এবং একুরেট, যা টাচ করার সাথে সাথে ফোনটিকে আনলক করে দেয়। আর ফোনটা ডিসপ্লের দিকে তাকালে মনে হবে শুধু স্ক্রিনটাই ধরে রেখেছেন। এর বেজেলস এবং চিন এতটাই চিকন যে ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। আর মাঝখানে 5 সেলফি কাটআউটটি একদম নিখুঁত ভাবে সেট করা হয়েছে। দেখেন ভাই, এত কিছুর পরও তারা এখানে গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দিচ্ছে। তারপরও আমার রিকমেন্ড থাকবে একটা ভালো মানের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। আর এটাতে HDR এর সাপোর্ট থাকে, কালারগুলো বেশ পাঞ্চি এবং শার্প দেখতে পেয়েছি। ফলে নেটফ্লিক্স বা ইউটিউবে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স হবে খুবই দারুণ। পারফরম্যান্সের জন্য এতে আছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 7 এর জেন 4 চিপসেট। এটা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি 5G চিপসেট। এর কোর ডিস্ট্রিবিউশনে আছে একটি 2.4 গিগাহার্জ ক্লক স্পিডের প্রাইম কোর ও 3টি পারফরম্যান্স কোর এবং 4টি 1.9 গিগাহার্জের এফিসিয়েন্সি কোর। এর থেকে আমরা অন্তত স্কোর পেয়েছি 11 লাখের উপরে। থিওরিটিক্যালি প্রসেসরটি শক্তিশালী হলো এখানে বড় একটা খটকা আছে এর জিপিইউ নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে Adreno 810, যার স্পিড 660 মেগাহার্জ। সত্যি বলতে ফোনের প্রাইস পয়েন্টে অত্যন্ত 1.2 গিগার স্পিডের জিপিইউ থাকলে গেমিং এবং ভিজুয়াল আউটপুট আরো অনেক বেশি শার্প এবং স্মুথ হতো। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, যা বর্তমানে স্ট্যান্ডার্ড। তবে 50,000 টাকা বাজেটে যেখানে আমরা UFS 3.1 আশা করি, সেখানে UFS 2.2 দেখাটা খুবই বেমানান, যা ওভারঅল রিড রেট স্পিডকে অনেকটা স্লো করে ফেলে। এই ফোনে ফুটবল খেললে আপনারা 60 FPS পাবেন, যা স্ট্যান্ডার্ড এবং বেশ স্মুথ। তবে চমকটা হচ্ছে পাবজি মোবাইলে, যেখানে 90 FPS সাপোর্ট করছে এবং সবথেকে ভালো দিক হলো এটি বেশ স্টেবল। ইভেন কল অফ ডিউটিতে আমরা 90 FPS পাচ্ছিলাম এবং ফোনটির সেই পারফরম্যান্সও ধরে রাখতে সক্ষম হয়েছিল। তবে একটা কথা ক্লিয়ার করি ভাই, এটা কিন্তু কোনো হাই এন্ড ডেডিকেটেড গেমিং ফোন না। তবে রেগুলার গেমিং এর জন্য এর আউট
আউটপুটটা বেশ জাস্টিফাইড। আবার এটাতে 4758 mAh-এর 3D আইসকুল বিসি কুলিং সিস্টেম থাকার কারণে ফোনটি বেশ ঠান্ডা থাকে। আমরা টেস্ট করে দেখেছি, দীর্ঘক্ষণ ধরে গেম খেললেও ফোনটি অস্বাভাবিক গরম হয় না, যা গেমারদের জন্য বড় একটা রিলিফ। আবার সেই সাথে দৈনন্দিন ব্যবহার যেমন অ্যাপ ওপেনিং বা সুইচিং এ তেমন একটা ল্যাগ নেই। মাল্টিটাস্কিংয়ের সময় 10 থেকে 15টি অ্যাপ অনায়াসে ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারে। ভাই ক্যামেরা নিয়ে আমার অনেক কথা আছে। পেছনে আছে ওআইএস এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ও সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, আর সামনে আছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন সেন্সর গুলো যেমন তেমন, তবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পরিবর্তে আর একটু বড় মাপের ক্যামেরা দিলে আমার মনে হয় বাজেট অনুযায়ী একদম বেস্ট হতো। এখানে ক্যামেরা পারফরম্যান্স নিয়ে আমার মিক্সড অপিনিয়ন আছে। দিনের আলোতে ডিটেলস মোটামুটি ঠিক থাকলেও কালার রিপ্রোডাকশন আমার কাছে কিছুটা ফেডেড বা অনুজ্জ্বল মনে হয়েছে। আমরা সাধারণত ছবিতে যে ব্রাইব্রেন্ট দেখতে পছন্দ করি, এখানে সেটা কিছুটা কম। আবার আমি মনে করি হাইলাইট এবং শেডোর ব্যালেন্স অর্থাৎ ডাইনামিক রেঞ্জও উন্নতি করার যথেষ্ট জায়গা আছে। তবে যেহেতু ব্র্যান্ড এটিকে গেমিং বা অলরাউন্ডার হিসেবে পজিশনিং করছে না, তাই ক্যামেরা নিয়ে খুব বেশি চুলচেরা বিশ্লেষণ করার মানে হয় না। এক কথা দাম অনুযায়ী আপনি যা পাচ্ছেন তা দিয়েও কাজ চালিয়ে নেওয়া সম্ভব। আবার ভিডিওর ক্ষেত্রে 4K তে 30 fps পর্যন্ত শুট করা যায়, সেখানে ওয়াইস থাকায় ভিডিও বেশ স্টেবল। তবে আমার মনে হয় এই বাজেটে একটা টেলিফোটো লেন্স থাকলে আরো ভালো হতো। এই ফোনের অন্যতম শক্তিশালী দিক হলো 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা থেকে টানা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এসওটি পাবেন। সাধারণ ব্যবহারে 2 দিন অনায়াসে চলে যাবে, আর হেভি ইউজে একদিন তো পার করতে পারবেনি। আবার বক্সে থাকা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা বেশ দ্রুতই চার্জ হয়ে যায়। আবার একই সাথে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, যা এই বাজেটের ফোনগুলোতে সচরাচর দেখা যায় না। ইনফিনিক্স এবার এআই নিয়ে অনেক কাজ করেছে, যেমন ওয়ান টাইপ প্রবলেম সলভিং, এআই সাজেশন, অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলিং মাইক, এআই স্ন্যাপ মেমো, এআই মাইন্ড হাইপ ও এআই ফটো এডিটরের মতো অনেক কিছু আছে এই ফোনটাতে, যে ফিচারগুলো কিনা আমাদের দৈনন্দিন কাজের জন্য অনেকটা সাহায্য করবে। আর সফটওয়্যার হিসেবে এতে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক XOS 16। ইনফিনিক্সের ইউআই এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর এবং ক্লিন। যদিও প্রি ইনস্টলড কিছু ব্লোটওয়্যার আছে, তবে বেশিরভাগই আনইনস্টল বা ডিসেবল করা যায়। ইউআই এর ভিজুয়াল এলিমেন্টগুলোতে ওআইএস এর বড় ইফেক্ট লক্ষ্য করা যায়, বিশেষ করে এদের গ্লো স্পেস থিম এবং অ্যানিমেশনগুলোতে। যদিও ইউনিকনেস কিছুটা কম, তবে কাস্টমাইজেশন লাভারদের জন্য এখানে প্রচুর অপশন আছে। 3D লক স্ক্রিন থেকে শুরু করে জেস্টার, নেভিগেশন সবকিছু নিজের মতো কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারবেন। আর এই ফোনের সবচেয়ে বড় কথা হলো 3 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানি। তবে আমার মনে হয় এখানে মেজর আপডেটটা আরো 2টা এবং সিকিউরিটি আপডেট আর একটা যদি বাড়ানো যেত, তাহলে প্রাইস পয়েন্ট বিবেচনায় একদম ঠিকঠাক থাকতো। যাই হোক, মাল্টিমিডিয়ার কথা বললে ডিসপ্লে এক্সপিরিয়েন্স ছিল খুবই দারুণ। সেই সাথে আমরা পাচ্ছি আবার JBL এর টিউন করা স্টেরিও স্পিকার, তারই কারণে সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং স্টিফস্টি শুনতে পেরেছি। সবশেষে আসি আসল কথায়, এই ফোনটি আসলে কাদের জন্য। এর ভালো দিকের কথা বলতে গেলে প্রিমিয়াম লাইক ডিজাইন পাচ্ছি, আবার অসাধারণ 1.5K ডিসপ্লে, আর বিশাল ব্যাটারি এবং ওয়্যারলেস চার্জিং ও নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর। আর খারাপ দিকের কথা বললে 50,000 টাকায় IP64টা অনেকটা কম। আবার UFS 2. স্টোরেজ টাইপ এই দামে মানায় না, যেখানে কিনা UFS 3.1 সাপোর্ট নেই। আবার এটাতে 3.5 মিলিমিটার জ্যাকটি নেই। আবার নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ, ও বাজেট অনুযায়ী একটা টেলিফোটো লেন্সের অভাব। এক কথায় আপনি যদি এমন একজন হন যার কাছে ফোনের লুক এবং ব্যাটারি সবচাইতে জরুরি, আর সাথে অফিসিয়াল ওয়ারেন্টি চান, তবে ইনফিনিক্স নোট 60 প্রো আপনার জন্য সেরা চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি পিওর গেমিং বা ক্যামেরা ফ্রিক হন, তবে মার্কেটে থাকা অন্য অপশনগুলো দেখতে পারেন। আপনারা যারা এই ফোনটি কিনবেন ভাবছেন, কমেন্ট করে জানান ফোনটির কোন ফিচারটি আপনাদের কাছে সবচাইতে ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে সামনের কোন এক নতুন ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।